আজকের গল্প। নমস্কার। ফেরে মহাভারত। এখন আমরা যাকে দিল্লি বলি, সেই দিল্লির কাছে অনেক দিন আগে হস্তিনাপুর নগর ছিল। এই হস্তিনার রাজা রাস্তাটা অন্ধ ছিল, যে চোখে দেখতে পায় না। বয়সের বাড়ার সঙ্গে সঙ্গে সে রাজা হতে পারলো না। ভাই ছোট পাণ্ডু রাজা না হওয়া দিতে একটা দুঃখ হয়েছিল বই কি। তবু পাণ্ডুর ছেলে হওয়ায় তার ছেলে কারণ তার ছেলের মধ্যে যে বড় ঝগড়া করতে তারই কথা ছিল, কিন্তু তাদের কপালে সাথ হইল না। পাণ্ডুর আগে ছেলে হইল, এবং ছেলেটা যখন বুঝতে হারাতে পাইবে না, তখন তাহারা তাদের প্রাণ ধরিয়া অর্থাৎ সেখানে হিংসা করিতে লাগিল। ছেলের মধ্যে দুর্যোধন সবচেয়ে বড়, তারপর দুঃশাসন, তারপর আরও 98 জন ভাই, শুদ্ধের 100 ভাই। এই দুঃশাসনের একটি বোন ছিল। পাণ্ডুর 5 পুত্র ছিল, সকলের বড় যুধিষ্ঠির, তারপর ভীম, তারপর অর্জুন, তারপর নকুল, তারপর সহদেব। এদের মধ্যে মায়ের ছেলে নহেন, তাই পাণ্ডুদের ছিল বড় নাম ছিল। ছোট মাতৃ ছিলেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, ইহা সকলেই তাদের ছেলে। এবং নকুল এই বলল যে ভালোবাসা মায়ের ছেলেদের কম দেখা যায়। একজন পাণ্ডু সেই সকল বলেছেন ধর্ম দিয়েছিলেন, যুধিষ্ঠিরকে পবন দিয়েছিলেন, অর্জুন প্রভৃতি নামক দিয়েছেন দেবতা নকুল আর কুমার দেখেছে। এই জন্য লোকে বলতে ধর্মের পুত্র, ভীম বলল পবনের পুত্র, ইন্দ্র হল নকুলের পুত্র, আর ইহাদের অর্থনীতির পুত্র। এই সকল দেবতারা এই করেছিল। এই পৃথিবীতে অল্প দিনের সুখে কাটিয়েছিলেন, কিন্তু পাণ্ডু এদের মারা গেল। কিন্তু তার মৃত্যুর সময় মাতৃর কাছ থেকে মনের দুঃখে সে সইতে পারল না। পাণ্ডু পিতার মৃত্যুর আগুনে ঝাঁপ দিয়ে দুঃখ দিয়া চলে গেল। এরকম করে আজকে আমি আপনার মা ছিলেন না, 5টি ভাই তাই হোক, 5টি 105টি ভাইয়ের ছেলে কিন্তু একসঙ্গে পড়ার সঙ্গে খেলাধি চলতে লাগিল। খেলার সময় যখন সে বলে ভীম যখন আজকে পারল না, তুমি তাদের ফিরিয়া ফেলে তিনি তাদেরকে বলে চলো ডুবিয়ে দেন, এবং সেটা যার ফল ফলে বেড়াতে যখন নিজেকে ভীম লাঠির চোটে গাছ এমন হয়ে চেষ্টা করে, আরে বলে ঘোড়া ভীমকে আর কষ্ট ধার দিতে পারে না। ভীম যতই দেখে যে তাদের মনে ভয় হয় এবং তাদের দুষ্টুমি হয়, এবং সে বললে ভীম আমাকে অর্ধমনাশ করেছে, সুতরাং এই বেলাটাকে মারিয়ে ফেললেই আমাদের হয়তো ভীম আজকে আর চাবিটা পাঠাতে পারলে 2 বছর বললো। তারপরে সে একদিন বলতে চলো আজ গঙ্গার স্থানে যাই, কতটা ভয়ানক ফোন দিয়েছে তাহা তো আর পাণ্ডবেরা জানিত না। এই সকল গল্পের মধ্যে স্থান করিত, যার পণ্যায় আর উচিত গঙ্গার স্থানের কথাটা চাপি আর প্রস্তুত হইল না। প্রমাণ করি গঙ্গার স্থানে আয়োজন করলো, সেখানে একটি চমৎকার স্থান, সেখানে গঙ্গার তার সুন্দর একটা বাড়ি ছিল, যোগাযোগের জায়গা, সেখানে সে ভালো রকমই হয়েছিল। আমাদের আনন্দের সীমানায় বেশি খুশি করতে পারবেন না, তুমি আমাদের বেশি ভালো লাগে না সেটা মুখ দেখেই চাই যে তা বুঝি। আজকে আমি মিষ্টি কথা বলিয়া তারপর নয় হাসিতে হাসিতে 2-1টা বিস্ময়কালে সন্দেহ ভীমে মুখে তুলে দিল, এবং ভীম কি বলে পারবেন না খাইয়ার আমি পারবেন কোনো সন্দেহ করিল না। তারপর অনেক কাল ধরে চলিল, টান চলিল। তারপর আর সকলেই কাপড় ছাড়িয়ে ভীম আজ বিশেষ চেয়েছে তাহাই পরিশ্রম করতে লাগিল, এবং তুমি গায়ে শুইয়া পড়ে এখানে ভীম যখন আজকে অজ্ঞান হইয়া থাকে, জানতে পারে ভীম আজকে অজ্ঞান হইয়া জলে ফেলে দিল। ভীম জলে কিন্তু ভীম ভগবান আটকে রাখলো। তার ছেলে যখন বললো আজকে আমি যে যাই ভুল নয়, তুমি আমাকে জলে ফেলিয়ে দিয়েছো, সেখান দিয়ে আমি এই পথে ডুবিয়ে আমি সাপের এসে পড়েছিলাম, আমি আর কি পারবো না কথা সাপের বড় সে বিচারে চাপে তখন চেষ্টা করতে গেলে তখন একটা গোলমাল বাঁধিল হইল। আর বলে আজকে আসিয়াছে, বললো আজকে আমি ভয়ানক কথা নয়, তুমি সাপের মধ্যে ওষুধ, কিন্তু সেই আপনার বিষ আজকে খাওয়াইছে। আজকে আমি চাপড়া করে রেখে সেই বললো আজকে আমি পাঁচশো কিছু নাতি হয়, এবং ইয়ার মধ্যে মাটি হয়েছে। আজকে আমি যখন সরল অমৃত খাই সাপে ভীমকে কাছে নিয়ে গেলেন, আচ্ছা যত ইচ্ছে খাও। ভীম বললে আগে বাচ্চা করে, তারপর নিঃশ্বাস হয়ে গেল, এবং আমি আজকে আমি ভেসেছে বাচ্চা অমৃত খাইয়া পেটে ধরে জায়গা নেই, যেমন খাতে আমি বিশ্রাম যাই, আর বাচ্চা খাই 8 দিন যাবো সেখানে ঘুমাইলে, এবং দৃষ্টি শান্ত ইয়ে সময় এরকম, কিন্তু সেই জন্য তাকে মনে চিন্তা করলো যে ভীম আগেই চলে গেলে বাড়ি ফেরবার সময় আমাকে প্রণাম করিয়া জিজ্ঞাসা করলেন, মা তুমি আমাকে চলে যাচ্ছে কেন, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে ব্যবসা কি তুমি, আমি ভীমকে দেখতে পাই না, কিন্তু হায় হায় শীঘ্র খোঁজ করো। ভীমকে যখন ওদের কাকা হন সাধু, পৃথিবী থেকে কম দক্ষী জন্মেছিল, বাসের কুন্তি সকল কথা জানে যায়, শেষে বললো আজকে ভীমকে মারিয়া ভীম বড়ই হিংসা করে। হিংসা করে বড় কথা শুনিতে পড়ে অনেক দিন গিয়ে থাকবে। ভীম বললো গিয়ে আমি সেখান থেকে তুমি আমাকে সেই বললে কাপড় ধরিয়া নিয়ে প্রমাণ করি, সেখানে কিছুমাত্র বিলম্ব করিল। আজকে যখন সে চলিয়া গেল এবং হিংসা শান্তিতে রাখতে শুরু করলে, তখন আজকে যখন সে দিন যাইতে লাগিল এবং করিয়া সে বললো গিয়ে আমি সেই সময় আমি ভালো থাকতে শেখা। এই সময় সেই একদিন শহরে একটা লোহার
বল খেলতে গিয়েছিল, সে আজকে শুকনো কুয়োর মধ্যে পড়িয়ে গেল। ছেলে চেষ্টা করে তুমি আমাকে গোলা করতে বিদ্যে পারবে, তুমি আমাকে পরচুল দিয়া তীর দিয়া আজকে হাসিতে দুধ আজকে আমি তোমাকে সত্যি আছে তোমাকে আজকে তোমাকে খাইতে দেবো, তুমি আমাকে দুধ আমাকে নিয়ে ফেলবে। এই কথা বলিয়া কুয়োয় বলিয়া ফেলিয়া তখন সেই ক্ষমাশায় আপনি যদি চিরকাল খাইতেই পারবেন তাহলে আজকে আমি সর্বদা আমি ভেবে হবে আজকে আমি পারবো না, তুমি আমাকে একবার সেখানে প্রস্তুত করো বা সেইখানে তুলে কতক্ষণ লাগেছিল আশ্চর্য হইয়া বললো, আচ্ছা সেটা তুমি আমাকে এখান দিয়ে দেখিতে পারবে না? তখন তারা হাতে দিয়ে ছেড়ে দিয়ে বললো, যদি আপনার পাশে কোনো মহাপুরুষ হবেন আপনি কে বলুন তো, কোন কোন মহাপাপ করতে এমন ছুটিয়ে বলে আজকে আমি তোমাদের ঠাকুর তলার ভিতরে গিয়ে এমন তোমার বুড়ো আসিয়াছে। তুমি তখন বললে ঠাকুরটা দিন যখন কথা শুনিয়া বুঝিল অনেকদিন চলিয়া গেছে, আমি যখন সে আনন্দে ভিড় বললো আজকে আমি যখন বাড়ি লেগে গেলেন ভীম বললো আজকে হৃষ্ট দোন ছিল নাম্যকা এখন শুনিয়া রইল, এদের কথা আর বেশি হয় নাই। ওদের মধ্যে বসুকে নাই মানে তাদের থেকে উনি করিয়াছিল বা দৃশ্যের বাইরে যাদের নাম ছিল নন্দিনী গরু দেখিয়াছে বললো এখন দুধ চাইবে, যখন দুধ খাবে এবং সে আসলে দুধ একেবারে খাইলে যথাযথ দুই মাছিয়ে রাখতে পারে। মধ্যে বড় স্ত্রী ছিল রইল, আমি যখন তোমাকে বললো আজকে আমি গরু দুধ খাওয়াবে, সে বললো কি 10 বছরের আগেই তোমাকে সুখের কথাই হইবে, তুমি আমাকে আর কী করবে, তুমি মন পাগল করে হয়ে যায়, তুমি তাতেই আমাকে পিড়াপিড়ি করতে যাবো, চলো চলো আজকে আমি গান পাঁচটি জিনিস কথা মিলিয়া গাছ চুরি করে প্রতিষ্ঠা ফলমূল খেলো এবং শান্তিকে লইয়া যাইবার সময় সে বললো আজকে আমি করিয়েছি, সে বললো আজকে আমি বড় এই বাসা দিয়ে গেছে সাপ করিয়া নিয়ে গেলে আমি আমার ধর্ম লোক পৃথিবীতে যারা মানুষ ওই পৃথিবীতে জন্মাইবি আর এখন দোষ ছিল না, তুমি দোষ নয় সে উদ্দেশ্য রাজা বলিয়া আপনি 7 দিন পুরুষে মানুষ রাখিতে পারবে, দেবতা হইবে কী করে, তুমি যত যখন মানুষ মানে না তুমি পৃথিবীতে থাকিতে হইবে এবং এখন তুমি নিঃশ্বাস মুনির কথা শুনিয়া থাকাকে সে বললো মা পৃথিবীতে জন্মাতে হয় আজকে আমার ছেলে আমি কি তখন জন্মাইনি, তুমি আমাকে আন্তর্জনে আমার কোনো ধরনের পুত্র ছিল, তুমি তো আমাকে আমাদের মা এখন বলবে তুমি আমাদের জন্য কোনো মানুষ করিয়া পৃথিবীতে যাইবে এবং আমাদের সঙ্গে এই কথা বলিবে, জন্মের পরও তুমি আমাদেরকে জলে ফেলিয়া দেবে এবং সে কথা শুনিয়া গঙ্গা তাদের কথা রাজি হইল এবং ধার্মিক এই চক্ষু বুঝিয়া ঠাকুর দেবতা চিন্তা করুন, চক্ষু বুঝিয়া ঠাকুর দেবতা চিন্তা করুন। এখানে এমন তোমাদের বলে আজকে আমি যখন তোমাকে মা তুমি আমাকে কথা তুমি পুত্র তুমি আমাকে কোনো কথা বলতে দেবে না, কথা সম্মত হইবে না, তুমি আমাকে শান্ত ধীরে ধীরে কথা বললে তাদের প্রত্যেকের মনে সুখ পেয়ে আজকে বললো আজকে আমি তোমাকে উপমা করিয়া আজকে মনে সর্বত চলিবে, আজকে কোনো কিছু বাধা দেবে না, তুমি আমাকে তারা যুদ্ধে ভালোই শিখিতে হয় এবং তাদের অভ্যাস রাখিতে হয় এবং তাদের খুব দরকারি এক সিদ্ধান্ত নিকারের ব্যাপারে ছিল। একজন থেকে বললো যে গঙ্গাধারের মানুষ কখনও থাকে নাই, তুমি ভালো করে তাদের মধ্যে বলে থাকিতে পারে বাঙালি তখন দেবতা তুমি অপ্সরা মানুষ আপনার আমি করিতে পারি বড় সুখী হইবেন, এই কথাটা সে নহে গঙ্গা গঙ্গা বলে আজকে আমি টানি ওই বলতে এমন নিয়ম আছে, তুমি আমার কোনো কিছু পাকিয়েছে তুমি আমাকে কোনো বাধা দেবে না, তুমি আমাকে অসন্তুষ্ট হবে না, তুমি আমাকে কখনো চলিয়ে যাইবে না। শান্তনু বললো এইরকম রানী চলে গেছে, তারপর সে বললো এভাবে দিন ছিল যায় এরমভাবে দেবকুমার বলে তুমি ছেলে হয় এবং সে বললো গঙ্গাধার যুগ থেকে রাজা বিষয় আজকে আমি বললো তুমি আমি চললাম, তুমি আমাকে জন্মের মতো গঙ্গার ধারে ফেলে দাও, আমি তোমাকে যখন সে ছেলে হইয়া তারপরে মুখে শীতল হয় এবং আমি কথা ভুলিয়া গেল এবং হায় হায় এখানে না করে তুমি আমাকে তাপ করেছো, আমি বললেন আজকে আমি ছেলে নিয়মের কথা আছে তুমি আমি চলি দাও আমার কোনো মঙ্গল হইবে, আর তুমি আমাকে প্রস্তাব করে ছেলেকে নিয়ে আকাশে মিলিয়ে গেলে এবং সে বললো নাম ছিল দেবব্রত, তার নাম ছিল ছোটো থাকা গঙ্গার ধারে সেই যান সেখানে অনেক ধরছি যে তুমি দেবব্রত সম্মান কেউ এমন তোমার দেবব্রত হিরণের আমাকে সে বললো আজকে আমি আমাদের ধরিবার জন্য ভয়ঙ্কর একটা ছড়িয়ে ফেলে সেখান দিয়ে শান্তনু গঙ্গার জলে রোদে পড়িয়া গেল। এখানে আজকে আমি শান্তনু বুঝতে পারি না যে আমি এখানে তাহার পুত্র হবে, তখন গঙ্গার ছেলে নিকটে ধরি যখন অতিশয় বলি কি পাত্র আমি পরিস্থিতি আমি বৃহস্পতি শুক্রের নিকটে সকল স্বাস্থ্য করিয়াছি, তুমি আমাকে ইহাকে শিখিয়াছে তুমি লইয়া তুমি আমার ঘরে যাও আর এমন সুন্দর পাত্র মনের সুখে রাজা ফুরিয়ে আনো আর তুমি আমার কিছুদিন পরে যুবরাজ হইয়া যাবে। এদের মধ্যে থেকে বললেন আজকে দেবতা সুন্দর একটা কম দেখা গিয়েছিল, ওইরূপ সৌরা সমস্ত বন জঙ্গল জাগিয়ে দিচ্ছি থেকে আশ্চর্য তাহাকে জিজ্ঞাসা করে তুমি কে হে, কোনো আমি তোমার জেলের মেয়ে সত্ত্বেও তুমি আমার ছেলে না হয় তুমি আমি পারবে মাসে বেটে মানুষ করিয়েছিলে, তুমি লোকে বলে যে ছেলেকে মেয়ে তুমি তুমি আমাকে অবলম্বন করে জেলের কাছে নিয়ে গিয়েছিল, আমি তোমাকে বিবাহ দিয়ে দিতে চাই। ছেলে বললো আজকে আমি কী হবে, আমি যদি আপনার সমস্ত রাজ্য দেন তাহলে আজকে আমি ইচ্ছা করে যখন তথাপি বললো আজকে আমি সে প্রস্তুত করবো, সুতরাং সত্যবর্তী রিকোয়েস্ট বললো আজকে আমি সুতরাং এই যে দিন লোকহত লাগিলে আজকে বলো তুমি যদি একদিন তিনি জিজ্ঞাসা করলেন কী হয়েছে তোমার, বলে আজকে যেন তোমার কাছে কোনো অসুখ হয় তুমি আমার চিন্তা করো। দেবতা বললো আজকে আমি মন্ত্রীমশাই আমি বড় অসুখে পড়েছি, আজকে আমি মন্ত্রী সকল বললো তুমি আমাকে ছেড়ে নিয়ে গেছি, আমরা
পিতার সাথে তুমি আমাকে সেখানে বলে রাজপুত্র যাহাকে বলে আজ থাকি আমার মনের ইচ্ছে তুমি বিষম রাগিয়া চটিয়াকে আমাকে বিষমে বাঁচিয়া মরিয়া গেল। এখন আর যুদ্ধের কথা হয় নাই। তুমি আমাকে তখন বলবে আমার সঙ্গে আপনার নাতিদের কোনো ভাবও হবে না, এখন প্রতিজ্ঞা করো আর আমি তোমাকে নাতির মতোই রাজ্য করবে। আর মহাশয় আপনাদের কথা মতো দিয়ে কিছু করেন না, আপনি ছেলেদের মতো এমন প্রচুর রাত্রি পারবেন না। দেবতা বললো আজকে আমি আসিয়াছি, তুমি আমাকে নিয়ে চলো। এই কথা শুনে অত্যন্ত রেগে গেলেন এবং মেয়েকে সাপ দিলেন এবং আকাশ হইতে পুষ্পবৃষ্টি শুরু করলো। এখান থেকে তার নাম হলো ভীষ্ম। আজকে আমি তখন বললো ভীষ্মকে বললে আমি চলে গেলাম। আজকের গল্প। নমস্কার। ফেরে মহাভারত। এখন আমরা যাকে দিল্লি বলি, সেই দিল্লির কাছে অনেক দিন আগে একটা হস্তিনাপুর নগর ছিল।